Welcome to English World, an excellent platform for learning English. আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেই ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে রাইট ফ্রম ভার্বস থেকে। সো রাইট ফ্রম ভার্বসের শীটটি তোমাদের জন্য এত সহজ করে এখানে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেন তোমরা সহজেই এই শীট থেকে কিছু নিয়ম পড়েই তোমরা যেন 5 থেকে 5ই পেতে পারো, অর্থাৎ 10টি শূন্যস্থানই যেন তোমরা পূরণ করতে পারো। তো প্রথমে একটু এখানে বেসিকগুলো, আমাদের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। তো দেখো, প্রথমেই এখানে রাইট ফ্রম ভার্বস পড়ার সময় আরেকটা বিষয় মনে রাখতে বলেছি যে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এগুলো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এবং স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস, এই দুইটা টপিকের জন্য খুবই দরকারি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু তোমার অবশ্যই এটা তোমার উইদাউট ক্লোজ এবং উইথ ক্লোজ এই দুইটা জায়গায় কিন্তু তোমার এসে থাকে। সো আমরা একটু বেশি গুরুত্ব দেব এখানে রাইট ফ্রম ভার্বসের মধ্যে। আরেকটু দেখো, এই যে এখানে প্রথমেই কিন্তু শর্টকাট আলোচনা করেছি যে MV1 মানে হচ্ছে যে সাংকেতিক চিহ্নগুলো আছে সেই সাংকেতিক চিহ্নের মধ্যে কিন্তু আমি এখানে দিয়েছি তোমাদের মেইন ভার্বের বেস ফর্ম। MV2 সেটা কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে MV3 সেটা কিন্তু মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আরেকটি বিষয় তোমাদের মনে রাখা দরকার, এখানে কিন্তু 3 ধরনের পার্সনের কথা বলেছি। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। সো ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই। আর সেকেন্ড পার্সন হলো ইউ। থার্ড পার্সন বাকি যত কিছু আছে সবই থার্ড পার্সন। তো এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী সময়। আরেকটু যারা টেন্স সম্পর্কে এত বেশি জানো না তাদের উদ্দেশ্যে এখানে বলছি, তোমরা দেখো এখানে একটু শর্টকাট করে আলোচনা করে দিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। সো এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যখন দেখব কোনো একটি ঘটনা সবসময় ঘটে, কোনো একটি ঘটনা সবসময় ঘটে, তোমরা যে কাজটি হয় যে তোমরা স্ট্রাকচার জানো কিন্তু কোথায় বসবে প্রেজেন্ট ইনডিফিনিট সেটা বুঝতে পারো না। আবার এই ক্ষেত্রে বলে নিচ্ছি, কোনো একটি কাজ সবসময় ঘটে, সবসময় চলে, চিরন্তন সত্য, এটা অভ্যাসগত সত্য, এবং আরেকটি হচ্ছে যে তোমার ঐতিহাসিক সত্য। যদি এইগুলো হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। আর কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটি ঘটছে, চলছে, হচ্ছে, এইগুলো ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে অবশ্যই তোমার সাবজেক্টের পর কী করতে হবে, তোমার এখানে ভার্বের অবশ্যই তোমার যে মেইন ভার্বটা আছে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, এবং মাথায় রাখতে হবে যদি অক্সিলারি ভার্ব তোমার পরীক্ষার মধ্যে দেয়া না থাকে তোমাকে এমিজার অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসাতে হবে। ঠিক আছে? তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাজ প্লাস V3। সো হ্যাভ বা হ্যাজ প্লাস V3 বসবে পারফেক্ট টেন্স। এইখানে তোমার খেয়াল রাখতে হবে যে কোনো একটি কাজ ইতিমধ্যে হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ এখনও কাজটি ফলাফল বিদ্যমান রয়েছে। আচ্ছা, তারপর দেখো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার আছে, যেমন ভার্বের পাস্ট ফর্ম বসবে যে কাজটি অতীতে হয়েছিল, আর পাস্ট কন্টিনিউয়াস যে কাজটি অতীতে হচ্ছিল, ঘটছিল, এই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। তো যাই হোক, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখবে পাওয়া যায়, সেটা হচ্ছে যে ফিউচার টেন্সে কোনো একটি কাজ ঘটবে, হবে, এই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা এখানে প্র্যাকটিক্যাল যে রুলসগুলো আছে রাইট ফ্রম ভার্বসের এখানে চলে যাচ্ছি। তো প্র্যাকটিক্যাল রুলসগুলোর মধ্যে দেখবে, খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সবাই জানি, চিনি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো, এইটা আমি একটু আগে ক্লিয়ার করেছি যে কাজটি বর্তমানে ঘটে, চলে,
এবং সেটা চিরন্তন সত্য প্রকাশ করে, ঐতিহাসিক সত্য প্রকাশ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে তোমার কি করতে হবে? অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন না প্লুরাল সিঙ্গুলার, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন কোনগুলো আগে বলেছিলাম, হি, শি, ইট, দে, এই শব্দগুলো, প্রনাউনগুলো, পাশাপাশি পিপল, দ্য বয়, দ্য গার্লস, এই শব্দগুলো কিন্তু এই যে নাউনগুলো দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো বা নাউনগুলো বা প্রনাউনগুলো, এইগুলো কিন্তু তোমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বসে তাহলে থার্ড পারসন হিসেবে বসবে। এবং এর সাথে যদি সিঙ্গুলার হয় তাহলে এর সাথে এস বা ইয়েস যোগ হবে, প্লুরাল হলে এস বা ইয়েস যোগ হবে না। যেমন হার ইকোনমিক ডেভেলপমেন্ট, হার ইকোনমিক ডেভেলপমেন্ট যেহেতু হচ্ছে তোমার এটা কিন্তু তোমার ডেভেলপমেন্টস হচ্ছে না, আনকাউন্টেবল নাউন, এবং এটাকে বলা হবে থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই ভার্বের সাথে কি বসবে? এস বা ইয়েস বসবে। যেহেতু এখানে ডিপেন্ড দেয়া আছে, দেখো ডিপেন্ড ফার্স্টলি অন এগ্রিকালচার অ্যান্ড সেকেন্ডলি অন ইন্ডাস্ট্রি। সো আমাদের যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা অলওয়েজ কিন্তু এটা কিন্তু সত্য, সবসময়ের জন্য সত্য, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে। এরপর দেখো বুকস ড্যাশ অ্যান্ড এসেনশিয়াল ইমর্টালিটি। সো বুকস পজেস, কেন পজেস হবে? কারণ বুকস এটা হচ্ছে তোমার প্লোরাল। সো থার্ড পারসন প্লোরাল হলে অবশ্যই তোমার কি করতে হবে? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করা যাবে না। এখানে পজেস শব্দটি দেখো, দেখতে মনে হচ্ছে যে অ্যাজ বা ইয়েস যোগ করাই হচ্ছে, কিন্তু আসলে না, অ্যাজ বা ইয়েস যোগ করেনি। তোমার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই পজেসের সাথেই তোমার কি করতে হবে? এই পজেসের সাথেই ই এস আরও যোগ করতে হবে। মাঝে মাঝে দেখবে যে শূন্যস্থানের মধ্যে যেটা দেয়া আছে এটাই রাইট, কিন্তু তুমি ভুলে কি করছো? এর সাথে চিন্তা করলা যে না, এটা রাইট হতে পারে না, নিশ্চয়ই এটা ভুল, নিশ্চয়ই এখানে এস বা ইয়েস যোগ করতে হবে, এই টাইপের মনে করে কিন্তু তুমি অনেক সময় ভুল করে ফেলছো। সো এটা একটু খেয়াল রাখবে। আবার দেখো মডাল অক্সিলারি ভার্ব, যদি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মেই, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো পরে কিন্তু বা গোয়িং টু হতে পারে। সো এইগুলো পরে অবশ্যই ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। সো যেমন দেখা এখানে দে ক্যান হার্ডলি, এই যে মাঝখানে এখানে হার্ডলি এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, অ্যাডভার্বগুলো মডিফাই করার জন্য মাঝে এখানে ওখানে বসে থাকে। সো এটাকে বাদ দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। যেমন ক্যানটা হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হলেই আমাদের কি করতে হবে? ভার্বের বেস ফর্ম বসবে। মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম। দে ক্যান হার্ডলি, তারা খুব কমই রিয়ালাইজ উপলব্ধি করতে পারে দ্যাট দে দ্যামসেলভস আর রুইনিং দেয়ার হেলথ, তারা নিজেরাই তাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। তো এরপর দেখো মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা প্যাসিভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, যেমন ক্যান বি, মে বি, মাইট বি, শুড বি, উড বি, এইগুলোর পর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে পাস্ট পার্টিসিপল কি? লেসেন্ট। আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনে রাখবে, যেখানে দেখবে পাঁচটির বেশি ওয়ার্ড, যেমন এখানে লেটার, যেমন এইখানে কয়টি লেটার আছে? 1 2 3 4 5 6, 6টি লেটার আছে। তো পাঁচটির বেশি লেটার যদি থাকে তাহলে অবশ্যই কি করবে? অবশ্যই ইডি যোগ করবে, বা যদি লাস্টে ই থাকে তাহলে ডি যোগ করবে। তাহলে ডি অথবা ইডি যোগ করলেই কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তবে চুজ একটি শব্দ আছে, চুজের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, একটু চুজের ক্ষেত্রে ব্যতিক্রম। ওকে, তারপর দেখো সো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে বি ড্যাশ ইগনোর। সো এইখানে অনেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ক্যান এরপরে ইন নো ওয়ে, এখন আমি কোন দিকে যাব, যেহেতু পথ নেই, আমারও কোনো পথ নেই। আসলে না, তোমার পথ আছে, আমি যেহেতু আছি অবশ্যই বলে দিচ্ছি। কে ইন নো ওয়ে, এটা হচ্ছে আবার বলছে, এটা হচ্ছে কানেক্টর বা কানেকশন সৃষ্টি করছে এখানে। সো যেহেতু এইটা কানেক্টর,
সো এই জিনিসটাকে তুমি বাদ দিয়ে চিন্তা করো, বাদ দিয়ে চিন্তা করলে কি হয়, দেখো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, ক্যান বি হয়ে গেল। তো ক্যান বির পর আমরা কি বসাবো, ক্যান বির পর অবশ্যই আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, V3 বসাবো। সো ইগনোরড হবে, ক্যান বি ইগনোরড। ওকে, তারপর দেখো অলওয়েজ, অফেন, sometimes, now, every day, daily, regularly, usually, normally, never, generally, occasionally, every week, etc. যদি থাকে, এইগুলো যদি থাকে তাহলে আমার কি করতে হবে, অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, অবশ্যই এটা ভার্বের বেস ফর্ম বসবে। তো এখানে দেখো উই অফেন, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। এখানে দেখো উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, সো ফল এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, যেহেতু আমরা অফেন প্রায়ই, প্রায়ই হয়, সো এইটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। সো এই কারণে তোমাকে ভার্বের বেস ফর্ম এখানে বসাতে হবে বা প্রেজেন্ট ফর্ম। তো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে একটা পার্থক্য আছে, বেস ফর্মের সাথে এস বা ইয়েস বা আইএনজি এগুলো যোগ হতে পারে মানে প্রেজেন্ট ফর্মের সাথে, আর বেস ফর্মের সাথে কিন্তু ফল মানে ফলই থাকবে, এইখানে এস বা ইয়েস বা আইএনজি কোনো কিছুই যোগ হবে না। কিন্তু প্রেজেন্ট ফর্ম যখন বলবো তো অবশ্যই মনে রাখবে যে তোমার প্রয়োজন অনুসারে সে অ্যাজ বা ইয়েস নিবে অথবা আইএনজি নিবে অথবা হ্যাঁ এগুলো নিবে, অ্যাজ বা ইয়েস অথবা আইএনজি এগুলো সে নিবে। আচ্ছা, এরপর দেখো রুল 5, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, স্টিল, টুডে, নাওডেজ। সো এখানে একটা জিনিস লক্ষণীয় একটা জিনিস আছে, দেখো শুধু নাওডেজ না, এরপরে দেখো তুমি যদি এভরিডে, সো এভরিডে শব্দটাও কিন্তু তুমি যোগ করতে পারো। তো নাও এটা কিন্তু দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তারপরে টুডে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তারপর দেখবে যে এভরিডে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ তোমার কনটেক্সট যদি দাবি করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যদি কনটেক্সট দাবি করে এটা কন্টিনিউয়াস হবে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার সলভ করতে হবে। আচ্ছা, এগুলো যদি বসে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সলভ করব। সো দে ড্যাশ লেটার্স অ্যাট দিস মোমেন্ট, সো এখানে দেখা যাচ্ছে যে দে ড্যাশ লেটার্স অ্যাট দিস মোমেন্ট থাকা মানে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। সো দে এর সাথে কি বসবে, দে এর সাথে অবশ্যই আর বসবে, রাইট। সো দে আর রাইটিং, এখানে দেখো আনসারটি দেয়া আছে, দে আর রাইটিং লেটার্স অ্যাট দিস মোমেন্ট। সো এরপর রুল 6, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট, এইগুলো যদি থাকে তাহলে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে এগুলো সলভ করব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস V3। সো এখানে দেখো রিসেন্টলি, সো রিসেন্টলি উই ড্যাশ দ্য সুন্দরবনস, সো রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড, রাইট, উই এর পরে হ্যাভ বসবে, উই হ্যাভ ভিজিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল, উই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। সো রিসেন্টলি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে করব। তারপর দেখো ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে। দেখো পরীক্ষা যখন ক্লাসে পড়ায় সবগুলো শব্দ হয়তো একসাথে আসে না, কিন্তু এখন কিন্তু সবগুলো শব্দ একসাথে আমার লেখা আছে। এই কারণে মাঝে মাঝে অনলাইন ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো সাথে করবে। তো এইখানে দেখো এই শব্দগুলো যদি থাকে তাহলে আমি এটাকে কি করব, প্রেজেন্ট এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে সলভ করব। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো আই ড্যাশ ইউর লেটার স্টাডি মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই V2 বসবে। সো রিসিভ থেকে কি হবে, রিসিভ থেকে কি রিসিভড, গুড। তারপর দেখো অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, উপযুক্ত ওয়ার্ডগুলো বাক্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। সো আমার খেয়াল করতে হবে অ্যাট দিস মোমেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অ্যাট দ্যাট মোমেন্ট হলে পাস্ট কন্টিনিউয়াস অথবা দেন যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস। সো হি ওয়াজ যেহেতু দেওয়া আছে, সো এরপরটা ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। তার মানে আনসার হচ্ছে তোমার হি ওয়াজ সিঙ্গিং। এখানে যেই সেন্টেন্সগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের একসাথে এগুলো কিন্তু ব্যাপক তোমাকে হেল্প করবে পরবর্তী সময়ে কোয়েশ্চেনগুলো সলভ করতে, অথবা তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন
সলভ করতে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলো সলভ করতে কিন্তু তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে। আচ্ছা, এরপর দেখো পাস্ট পারফেক্ট বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট পারফেক্ট বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, এই যে এই স্ট্রাকচারটি তোমার এখানে মেনটেন করবে। যেমন দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর দ্য ডক্টর কেম, এটা একেবারে মুখস্থ রাখবে সারা জীবনের জন্য। তুমি যদি মানে কোনো একটা ইংলিশ মুখস্থ করতে চাও, আমি বলবো এই ইংলিশটাই, শুধু এই লাইনটা তুমি অবশ্যই তুমি মুখস্থ করবে, ঠিক আছে? তো যে কোনো জায়গায় জীবনে দেখা যায় যে তুমি হয়তো বুয়েট থেকে পাশ করছো, ভাইবা দিয়েছো, তোমাকে হয়তো ভাইবা বোর্ডে তোমাকে হয়তো এই সেন্টেন্সটায় প্রশ্ন করেছে যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, কারণ এটা অনেক কোয়েশ্চেন করে থাকে। আর দেখো এইখানে বিফোর এবং আফটারের ব্যাপারটা কি ভিন্ন রকমের। আফটার ব্যাপারটা কেন ভিন্ন রকম? কারণ আফটার এই পাস্ট ইনডিফিনিট আগে চলে আসবে এবং আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এইখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা অনেক সময় মজা করে বলে থাকি উল্টাপাল্টা 69, অর্থাৎ 69কে উল্টিয়ে দাও তাহলে 96 হচ্ছে। সো এই হচ্ছে উল্টাপাল্টা 69-এর গল্প। তো যাই হোক, এরপর দেখো টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, মান্থ, নেক্সট ইয়ার। সো এগুলো মানে নেক্সট যেহেতু বোঝাচ্ছে, তার মানে আমরা সহজে বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সো আই ড্যাশ টুমোরো, সো আগামীকাল আমি কি করব, আসবো। তার মানে হচ্ছে আই শ্যাল কাম হতে পারে, আই উইল হতে পারে। যেহেতু বর্তমানে মানে সবগুলো কাজকে আসলে আমরা কি করছি, গুরুত্ব দিচ্ছি, অথবা এখন একটু গুরুত্ব দেওয়ার মানে এই সেন্টেন্সের মাধ্যমে তোমার গুরুত্বকে বোঝানো হচ্ছে যে আমি কাজটি করবই, সো আমি আসবই। এই ধরনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, শ্যাল না ব্যবহার করে মডার্ন ইংলিশে এখন উইলেই ব্যবহার করা হয়। সো এরপর দেখো টুমোরো, দ্য নেক্সট টুমোরো, নেক্সট, এইগুলো যদি থাকে, হ্যাঁ এইগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে ইচ্ছে করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এগুলো নিকট ভবিষ্যৎ প্রকাশ করছে। অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও কিন্তু মডার্ন ইংলিশে পূরণ করতে পারি। যেমন আই এম কামিং ঢাকা টুমোরো, আই এম কামিং ঢাকা টুমোরো। সো এইখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। তারপর দেখো 11 নম্বর রুলসে বলা হচ্ছে বাই দিস টাইম, বাই দিস উইক, বাই দিস মান্থ, বাই দিস ইয়ার, এরকম বাই দ্য নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো যদি থাকে, অথবা বাই নেক্সট টাইম, নেক্সট উইক, ইয়ার, এইগুলো অর্থাৎ বাই শব্দটি যদি যুক্ত থাকে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ এগুলোর সাথে পাস্ট পার্টিসিপল টেন্স, রাইট, এখানে পাস্ট পার্টিসিপল বসবে। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই তোমার উইল হ্যাভ, যেহেতু রানা এবং রানী, হ্যাঁ এদের সাথে থার্ড পারসন, এদের সাথে কিন্তু উইল হ্যাভ বসবে। উইল হ্যাভ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল স্টার্টেড দ্য বিজনেস ফর 10 years। ওকে, তারপর দেখো টু, ইন অর্ডার টু, ইজ টু, ডি টু, এটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি প্রয়োজনীয়। টু, ইজ টু, ইন অর্ডার টু, ইজ টু, ডি টু, এগুলো পরে আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন উই আর লার্নিং ইংলিশ, কেন, টু পাস, উই আর লার্নিং ইংলিশ কেন, টু পাস ইন দ্য এক্সাম। সো নো, আমরা কেন ইংলিশ শিখছি, উই আর লার্নিং ইংলিশ সো দ্যাট উই ক্যান কমিউনিকেট উইথ anyone, any, in any place or any country, right? সো শুধুমাত্র পাস করার জন্য এত কষ্ট করছি না, মাইন্ড ইট। সো এরপর দেখো রুল 13, টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশন, যেমন অফ, উইদাউট, অ্যাকসেপ্ট ব্যতীত, বিসাইড, বিহাইন্ড, অ্যাবাউট, অন, ফ্রম, ফর, অ্যাট, এই ধরনের যত প্রিপোজিশন আছে এরপরে মনে রাখবা সবসময় ভার্বের কী ফর্ম বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। সো উইদাউট কমপ্লিটিং দ্য ফুল কোর্স ইউ উইল নট বি এবল টু লার্ন এভরিথিং। তারপর দেখো উইথ আ বি টু, জন্য, লুক ফরওয়ার্ড টু, জন্য, এডিক্টেড টু, আসক্ত, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু, বি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, ইউজ টু, গেট, গট, গেটিং ইউজ টু, এগুলোর পর কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, রাইট, ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু, সো লুকিং ফরওয়ার্ড টু, এইখানে এই লুকিং ফরওয়ার্ড টুর শব্দটা যদি ফ্রেজটা থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। যেমন আই এম গেটিং ইউজ টু, সো এম আছে, ইউজ টু পূর্বে কিন্তু এম আছে। গতকাল দেখলাম একজন
মনে হয় যে কোনো এক ভাইয়া হবে, তোমাদের দেখবে যে অ্যাডমিশনের জন্য পড়াচ্ছে যে ইউজ টু, হ্যাঁ, যেমন এখানে আই ইউজ টুর পরে, তো এখানে শুধুমাত্র জাস্ট এই যে ইউজ টু যে শব্দটা আছে এখানে ডি লাস্টে, ওর দাবি হচ্ছে যেখানে ইউজ ইউজ হবে, মানে এখানে ডি হবে না, সো ইউজ হবে। তো এটা নিয়ে দেখছি যে অনেক ট্রল করছে অনেকেই। তো এগুলো খেয়াল করবে যে আই এম ইউজ টু, যদি এম ইজ আর ওজ ওয়ার থাকে, গেট গুড গেটিং এখানে থাকে, তাহলে অবশ্যই ইউজ টুর পরে যে ভার্বটা থাকবে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে। সাবজেক্ট যদি বস্তু হয় তবে ভার্ব প্লাস ভি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। যদি এইখানে দেখো বস্তু হয় বলতে কি, এখানে শুধু একটা জিনিস খেয়াল করবে, প্যাসিভ বুঝালে স্বাভাবিক, হ্যাঁ, পেপার ইজ ইউজ টু, যেহেতু প্যাসিভ বোঝাচ্ছে না, সো এইখানে প্যাসিভ বোঝাচ্ছে। তো এইখানে প্যাসিভ বুঝালে খেয়াল করে পেপার ইজ ইউজ টু ডেকোরেট হাউস, সো ডেকোরেট হাউসের জন্য এটা ব্যবহার করা হয়। এখানে এই ফর্মটা একেবারে টোটাল ডিফারেন্ট। সো প্যাসিভের মতো V3 না বসে এখানে কিন্তু কি বসলো, ভার্বের বেস ফর্ম, একেবারে টোটালি ডিফারেন্ট। এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, যেমন প্যাসিভ, ভেরি ইজি। সো যখন বস্তুটা সামনে চলে যাবে তখন কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর দেখো ইংলিশ ইজ স্পোকেন, সো ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হয়, অর্থাৎ ইংলিশ নিজে কথা বলতে পারে না। সো এই কারণে কিন্তু তোমার এখানে হচ্ছে কি, তোমার প্যাসিভ হচ্ছে এবং অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। তারপর দেখো মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, গোয়িং টু, এগুলো মডেল অক্সিলারি ভার্ব তোমরা জানো। সো এইগুলোর পরে যদি বি ভার্ব থাকে, যেমন দ্য বিল্ডিং ক্যান বি কমপ্লিটেড ইন মার্চ, সো এইগুলোর পরে আমাদের খেয়াল রাখতে হবে ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে অবশ্যই বি বসাতে হবে। বি এর পরে তোমার V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। দ্য বিল্ডিং ক্যান বি কমপ্লিটেড ইন মার্চ, রাইট? ওকে, তারপর দেখো প্যারালালিজম প্রকাশে অ্যান্ডের আগে পরে, হ্যাঁ, ভার্ব ফর্ম বসে। প্যারালালিজম কি, সমান্তরাল, অর্থাৎ অ্যান্ডের আগে পরে সেম হবে, অর্থাৎ তোমার প্যারেলাল, হ্যাঁ, তুমিও যেমন চাও ভালোবাসো সেও তোমাকে তেমনই ভালোবাসে। সো এই যে প্যারেলাল, হ্যাঁ, দুইজনের মধ্যে কি প্যারেলাল, অর্থাৎ এইভাবেই খেয়াল রাখবে তোমার প্যারালালিজম। সো দেখো এখানে আই লাইক টু ইট, টু ট্রাভেল, তারপরটা কি টু রাইট নোভেলস, তার মানে হচ্ছে সবগুলোই এখানে টু রাইট দেখে আমি আগেরগুলো কি বসাবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেহেতু পরেরটাও এন্ডের পরেরটাও টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। এরপর দেখো আই সো হিম সুইমিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এরপরটা কি ফিশিং, সো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এরপর ডাবল ভার্ব, রাইট? সো এখানে খেয়াল করো ডাবল ভার্বের ক্ষেত্রে, তো ডাবল ভার্বের কথা বলেছিলাম তোমাদের। ডাবল ভার্বের ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বুঝালে, এখন যদি উদ্দেশ্য বুঝায় তাহলে দ্বিতীয় ভার্বটি কী হবে, দ্বিতীয় ভার্বটি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। অথবা যদি অন্য কিছু বুঝায়, অবস্থা বুঝায় বা অন্য কোনো বিষয় বুঝায় বা অন্য কোনো কিছু বুঝায়, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। যেমন হি স্টপড দ্য কার, সে গাড়িটি থামিয়েছিল, কেন, একটা উদ্দেশ্য আছে তার, টু এক্সপ্লোর দ্য এরিয়া, এই এরিয়াটা কী করতে, খুঁজে দেখতে বা ভালো করে দেখতে, এটা হচ্ছে এক্সপ্লোর দ্য এরিয়া। আই ডোন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আই ডোন্ট মাইন্ডের পরে ভার্বের সাথে এখানে আইএনজি হচ্ছে, অবস্থা বোঝাচ্ছে যে আমি এক কাপ চা খেতে কিছু মনে করি না, অর্থাৎ সে রাজি আছে, আমিও মনে করি না। আই লাইক ড্রিঙ্কিং টি, সো আমি নিজেও পছন্দ করি। যাই হোক, একটু আবেগে আপ্লুত হয়ে গেলাম যেহেতু চা খাওয়ার ব্যাপার। তারপর দেখো বিস্তৃত পরিসরে এফোর্ট, অ্যাগ্রি, অ্যাপিয়ার, আস্ক, অ্যাটেম্প। তো এইখানে যদি এই শব্দগুলো প্রথমে থাকে তাহলে পরের ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে আইএনজি বসে। এগুলো অ্যাডমিশনে তোমাদেরকে বলবে, কিন্তু আমার কথা হলো এগুলো তুমি এরপরে এগুলো মনে রাখতে পারবে না। যেমন অন্যদিকে এই শব্দগুলো যদি থাকে তাহলে পরের যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি বসবে, এইগুলো তো তোমার মনে রাখা সম্ভব না। সবচেয়ে শর্টকাট নিয়ম কি,
উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর উদ্দেশ্য না বুঝালে অন্য কিছু বুঝালে ভার্বের সাথে আইএনজি বসবে। হ্যাঁ, এটা মনে রাখবে। আচ্ছা, আর তারপরেও তোমরা এইখানে যে মাইন্ড, স্টপ, লাইক, ওর্থ, এই যে কয়েকটা শব্দ দেখছো, বিশেষ করে এই 4টা শব্দ একটু ভালো করে খেয়াল করবে। এগুলো পরে সাধারণত দেখবে যে ভার্বের সাথে আইএনজি বসে। সো এটা একটু খেয়াল রাখবে। এরপরে পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্বের ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের যে পরিবর্তনগুলো, এইগুলো আমরা একটু খেয়াল করব। সো পজিটিভ ভার্বের ক্ষেত্রে পরিবর্তনগুলো ভিন্ন রকম, যেমন মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এই শব্দগুলো কিন্তু অন্যের হয়ে কাজ করে। এই ভার্বগুলো দিয়ে অন্যজনকে দিয়ে কোনো একটা কাজ করানো হয়, এই কারণে এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব, অর্থাৎ প্রযোজক ক্রিয়া। প্রযোজক কী করে? অন্যকে দিয়ে কাজ করায়। তার প্রয়োজন হবে একজন পরিচালককে নিবে, তার প্রয়োজন হবে একটা নায়ক নায়িকাকে নিয়ে ডান্স করাবে, ঠিক আছে? সো এই কারণে আমি এগুলোকে বলছি পজিটিভ ভার্ব। সো এখানে দেখো মেক বা লেট, এরপরে ব্যক্তি বা বস্তু যদি থাকে তাহলে পরেরটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন আই মেড হিম সিং আ সং। সো মেড হিমের পরে যে ভার্বটা ভার্বের বেস ফর্ম। হি মেক্স দ্য ওয়ার্ক, যে দ্য ওয়ার্ক কী করতে? কমপ্লিট ইজিলি। সো এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম। হি লেট মি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এই কারণে এস যুক্ত করিনি আমি। দেখো হি লেট মি রাইট এ লেটার। সো অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। এরপর দেখো গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো গেট প্লাস ব্যক্তি যদি থাকে, এরপরটা কী হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য এগুলো তোমার ব্যাপক কাজে দেবে, ঠিক আছে? দুইটা বা একটা আসবে। সো গেট প্লাস বস্তু যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, দেখি আমরা গেটের পর আই গট দ্য বয়। গেটের যে কোনো ফর্ম, গেটিং যে কোনো ফর্ম হতে পারে। সো আই গট দ্য বয় টু ব্রিং, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, এরপর দেখো আই গট দ্য মাই কার হচ্ছে কি বস্তু। সো অবশ্যই এরপরটা কি বসবে? V3 বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, তারপর দেখো হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। হ্যাভের পরে ব্যক্তি থাকলে কী হবে? ভার্বের বেস ফর্ম। আবার হ্যাভের পরে বস্তু থাকলে পরেটা কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো এখানে মাই বস হ্যাড মি, হ্যাভ থেকে হ্যাড মি ট্রান্সলেট দ্য লেটার। সো আমাকে দিয়ে লেটারটি ট্রান্সলেট করেছিল। তারপর দেখো হি হ্যাজ হিজ সামস ডান বাই, এই যে এখানে হ্যাভ থেকে হ্যাজ আসলো। শুধু যে হ্যাভ থাকবে এরকম না, হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো ফর্মই থাকতে পারে। তারপরটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। এরকম করে পরে দেখো আরেকটি হেল্পের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক, পরেরটা ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন দ্য বুক হেল্প মি ইমপ্রুভ অথবা টু ইমপ্রুভ মাই ইংলিশ, টু ইমপ্রুভ অথবা টু ইমপ্রুভ মাই ইংলিশ, তো দুটোই বসতে পারে। এবার সবচেয়ে শর্টকাট তোমাদের একটু নিয়ম যদি আমি বলে দিই, শর্টকাট নিয়মটা তোমাদের হচ্ছে মেক, যেমন মেক অথবা লেট, হ্যাঁ মেক অথবা লেট অথবা হেল্প, এগুলোর পরে তোমরা দেখবে এগুলো পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে? আরেকটা শর্টকাট হচ্ছে এই যে গেট ভার্ব। সো গেট ভার্ব এবং হ্যাভ ভার্ব, সো এগুলো পরে সাধারণত বস্তু প্রকাশ করে, এই কারণে অবশ্যই তোমার এরপরটা কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল V3 বসবে। এটা হচ্ছে তোমাদের শর্টকাট। তো মনে রাখার জন্য এই ইজি, হ্যাঁ ওয়াইটি তোমার সারা জীবন মনে রাখবে, তাহলে কাজে লাগবে। এরপর দেখো রুল 19 বিইং, হ্যাভিং, টু বি, এরপরটা কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো বিইং রিজেক্টেড, আই লেফট দ্য প্লেস। সো বিইং রিজেক্টেড, তাহলে বিইং এর পরে V3 বসলো। সো বিইং রিজেক্টেড, আই লেফট দ্য প্লেস, তার মানে দ্য ম্যানেজার ওয়ান্টেড দ্য নোটিস টু বি হাং, অর্থাৎ এখানে হাং V3 কিন্তু এখানে বসছে। এরপরে হ্যাভিং ফিনিশড মাই মিল, তার মানে এইখানেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। ওকে, এরপর দেখো এখানে ভার্ব অফ পারসেপশন, এইটা অ্যাডমিশনের জন্য তোমার দরকার হবে, সো এই মুহূর্তে আলোচনা করছি না। তারপরে দেখো অ্যাজ সুন এস যদি থাকে, অ্যাজ সুন এস কোনো কাজ হতে না হতেই, হ্যাঁ এই ক্ষেত্রে দুই পাশেই সেম টেন্স, অর্থাৎ তোমার যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন দ্য বেল, অ্যাজ সুন এস দ্য বেল রিংস, প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য স্টুডেন্ট এন্টার ইনটু দ্য ক্লাসরুম, সো এইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য অ্যাজ সুন এস দ্য বার্ড সটা কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা কী হবে? এখানে ফ্লিউটা কিন্তু তোমার দেখো পাস্ট ইনডিফিনিট। সো তোমার যদি পাস্ট ইনডিফিনিট থাকে আগেরটা, পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট
টেন্স হবে। এরপরে দেখো এখানে ইনডিরেক্ট স্পিচে দ্যাট এর পূর্বের ক্লজটি, অর্থাৎ আমরা ন্যারেশন যেগুলো করি, ন্যারেশনের ক্ষেত্রে খেয়াল করবে যে প্রথম অংশ যদি হি সেড দ্যাট অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ কিন্তু হয়ে যায় পাস্ট। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট হতে পারে, কিন্তু সাধারণত হয় হ্যাড প্লাস V3, অর্থাৎ শি সেড দ্যাট শি হ্যাড ভিজিটেড দ্য তাজমহল। সো এই ক্ষেত্রে হ্যাড প্লাস V3 বসবে। ওকে, এরপরটা দেখা দরকার নেই। এরপরে এইখানে আরেকটা জিনিস, এটাও দেখার দরকার নেই অ্যাডমিশনের জন্য। তারপরে সিন্স অ্যাজ, আমরা একটু খেয়াল করবো সিন্স অ্যাজের নিয়মটা। সো এইখানে সিন্স অ্যাজের ক্ষেত্রে প্রথম অংশ যদি V1 অথবা V1 মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, V3 বসবে। তো এখানে V3 বসবে, অর্থাৎ এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হ্যাড প্লাস V3 বসবে। তো আমাদের এখানে হ্যাড দেয়া থাকলে V3 বসবে, আর যদি না দেয়া থাকে তাহলে টোটালটাই আমাদের বসাতে হবে হ্যাড প্লাস V3 বসাতে হবে। যেমন এখানে দেখো ইট ইজ অথবা ইট হ্যাজ বিন প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট ইজ অথবা ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট লাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মিট থেকে ম্যাট পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো ইট ওয়াজ, যেহেতু এখানে হয়ে গেল তোমার পাস্ট ইনডিফিনিট, সো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড ম্যাট, পাস্ট পারফেক্ট টেন্সে চলে গেল, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর 25 নম্বর দেখো হ্যাড বেটার উড রেদার, এরপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আর কয়েকটা নিয়ম মাত্র আছে। হ্যাড বেটার প্লাস উড রেদার, এরপরে কি ভার্বের বেস ফর্ম। যেমন এখানে দেখো ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, অথবা ইউ উড রেদার স্টার্ট দেন বেক। সো এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসবে। আর লেস্ট যুক্ত সেন্টেন্স যদি থাকে, লেস্ট যুক্ত সেন্টেন্স থাকলে শুড অথবা মাইট বসবে, অথবা এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এখানে ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। সো এখানে আনসারটা দেখো শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তো এই হচ্ছে তোমার এখানে লেস্টের নিয়ম। সো এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, আবার স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডসের মধ্যে আসে। আরেকটি নিয়ম দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে, এটা একটু রেয়ার। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে, হোয়েন বা আফটারের পরের অংশ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এইখানে রিটার্ন মি দ্য বুক আফটার ড্যাশ রিডিং ইট। সো এইখানে আফটার ড্যাশ, তাহলে হ্যাভ ফিনিশড, তাহলে রিটার্ন মি দ্য বুক আফটার ইউ ড্যাশ ফিনিশড, তাহলে এখানে হবে কি হ্যাভ ফিনিশড রিডিং ইট। তো আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। তারপর দেখো দে উইল মানে কি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। হ্যাঁ, দে উইল স্টার্ট দ্য কার ওয়েন দে ড্যাশ দ্য ওয়ার্ডার, সো হ্যাভ গট দ্য ওয়ার্ডার। সো ওয়েন এরপরে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 বসবে। ঠিক আছে, তারপর দেখো আরেকটা রুলস এখানে এই ক্লাসে আরেকটি রুলসই তোমাদের পড়াবো। ওকে, দেখো রুল 28, এখানে উইশ ফ্যান্সি মানে কি কোনো কিছু কল্পনা করা, ইট ইজ হাই টাইম, উড দ্যাট, এগুলো যদি থাকে পরেরটা হবে কি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ফর্ম বসবে। অথবা এখানে আরেকটা কাজ করা যায়, ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েও করা যায়, লেখা যায়। সো এইখানে দেখো আই বিকেম আ কিং, সো বিকাম থেকে বিকেম। ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড হবে, কেন হবে এখানে ওয়ার্কড কেন হচ্ছে, কারণ অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, সো ওয়ার্কড হার্ড। ইট ইজ টাইম টু, আমরা দেখো আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েও কিন্তু এটা সলভ করতে পারছি। ওকে, এখানে আরেকটা বিষয় মনে রাখবা যে বিভার্ব যদি বসানোর প্রয়োজন হয়, যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো বসাতে তুমি চাচ্ছ, তাহলে অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে কোনো সাবজেক্টে বসুক না কেন, ভার্বের যে কোনো সাবজেক্টে বসুক এর সাথে তোমার সবসময় ওয়ার বসবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, সো এখানে দেখো আই উইশ আই ওয়ার এ কিং, অথবা আই কুড বি এ কিং, অথবা আই বিকেম এ কিং। ঠিক আছে, তার মানে যদি বিভার্ব বসে তাহলে অবশ্যই আমরা কি বসাবো, ওয়ার বসাবো, অথবা হ্যাঁ আমরা অন্য পাস্ট ফর্ম বসাবো। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা
এই ক্লাসটি উপভোগ করেছো। আমাদের এখানে যে রাইট ফর্ম ভার্বস, এখানে আরেকটু খেয়াল করো, তোমরা ভালো করে খেয়াল করো। ইফ যে কন্ডিশনাল, এই রুলসগুলো আমরা নেক্সট ক্লাসে আরেকটু পড়াবো। তারপরে এখানে ভার্ব, রাইট ফর্ম ভার্বস ইন শর্ট, আমি শর্ট করে একটু, এখানে কিন্তু এই রুলসগুলো নেই। বেসিক্যালি আমি রুলসগুলো তোমার জন্য এক নজরে দেখার জন্য একটা শর্ট ফর্মে দিয়েছি, ইচ্ছা করলে তুমি দেখতে পারো, নাও দেখতে পারো। যেমন এইখানে ভার্বে বেস ফর্ম বসে কোন কোন জায়গায়, বেসিক্যালি কোন কোন জায়গায় বেস ফর্ম বসে, কোন কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি বসে, কোন কোন জায়গায় ভার্বের পাস্ট ফর্মগুলো বসে, কোন কোন জায়গায় পাস্ট পার্টিসিপল ফর্মগুলো বসে, একেবারে তোমার ইজিলি হয়ে গেলো, যেটা তোমার অ্যাডমিশন টেস্টে ব্যাপকভাবে তোমাকে হেল্প করবে ভালো করার জন্য, সেকেন্ডে আনসার করার জন্য। তো এরপরে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আরেকটু আলোচনা করব, রাইট ফর্ম ভার্বসে আরেকটা ক্লাস আমি আলোচনা করব, তারপর আমরা এক্সারসাইজ করব, ওই আগামী ক্লাসের মধ্যে এক্সারসাইজ করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, হ্যাঁ, দোয়া করো যেন আমি তোমাদের জন্য সবগুলো ক্লাসই ফ্রিতে এই ইউটিউব চ্যানেলের মধ্যে নিতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো।